আসসালামু আলাইকুম। শেয়ার মার্কেটের সাথে সংশ্লিষ্ট সকল শ্রেণী পেশার ভাই ও বোনেরা, আমি আজকে একটু ভিন্ন ধর্মী আলোচনা করব। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য নিয়ে শুনবেন আমার কথাগুলো। আশা করি আপনাদের লাভ ছাড়া ক্ষতি হবে না। তো যারা আপনারা বিনিয়োগ করেন, অনেক সময় একটু রিস্কের ভয়ে, যে আমার শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করলে আমার ক্ষতি হবে, এর চেয়ে আমি এফডিআর করে রাখি। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিছু স্ট্র্যাটেজি আছে, সেটা যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই ব্যাংকের যে এফডিআর আপনি নিরাপদে পাবেন। ব্যাংকের এফডিআরও তো এখন নিরাপদ না, অনেক ব্যাংকে টাকা রেখে মানুষ টাকা পাচ্ছে না এখন, যে ব্যাংকগুলো প্রবলেম হয়ে গেছে। তো কাজেই ব্যাংকে টাকা রাখলে শুধুমাত্র আপনি যদি গভর্নমেন্ট বন্ড কিনেন, গভর্নমেন্ট সঞ্চয়পত্র কিনেন, তাহলে ঠিক আছে, কারণ সেগুলো ডিফল্ট রিস্ক নেয়। কিন্তু এখন ব্যাংকিং সেক্টরে আমাদের দেশের যে অবস্থা, তাতে অনেক ব্যাংকই আসলে প্রাইমারি তো, আর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তো বেশিরভাগই। কিন্তু এই ভিড়ের মধ্যে আপনার শেয়ার মার্কেটে আপনি কেন, কোন স্ট্র্যাটেজিতে আপনি বিনিয়োগ করলে ইনশাল্লাহ আপনি লাভবান হবেনই, আমি আপনাকে এইটুকু বলতে পারি যে আপনি যদি কেয়ারফুলি আপনি একটু অ্যানালাইজ করেন, আমার এই ক্যাপিটাল ইনসাইট বিডিতে এমন কিছু টুলস আছে, যে টুলসগুলো আপনাকে খুব সহজেই আপনাকে হেল্প করবে এই স্টক স্ক্রিনের কাজটা করতে, যে আপনি কোন শেয়ারে বিনিয়োগ করবেন, কখন করবেন। তা আমি আজকে একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল, আমি আজকে একটা আর্টিকেল লিখেছিলাম গত বছর। সে আর্টিকেলটা আমার ওয়েবসাইটে পাবলিশ করেছিলাম, কিন্তু ইংরেজিতে লিখেছিলাম, বিশেষ করে এটা আমার ইন্টারন্যাশনাল ইউজার যারা আছে, কারণ এই স্ট্র্যাটেজিটা, বাই হোল্ড অ্যান্ড সেল, এই স্ট্র্যাটেজিটা সবার জন্যই সত্য। যাই যে ইউএস মার্কেটে বিনিয়োগ করছে তার যেমন জন্য সঠিক। আপনি যারা ঢাকা, আমরা যারা ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জে ট্রেড করছি, বা অন্য কোনো স্টক এক্সচেঞ্জে, সেম রুল। তা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে উম, একটা শেয়ারে বিনিয়োগ করলে আপনি ব্যাংকের চেয়ে কিভাবে আপনি বেশি লাভবান হচ্ছেন, প্র্যাকটিক্যালি দেখাবো। এবং একটা শেয়ার আপনি কোন সময় কিনবেন, সেটা স্ক্রিনিং করবেন কিভাবে। বিশেষ করে যারা রেগুলার ট্রেডের জন্য এটা যতটা না গুরুত্বপূর্ণ, আমার এই ডিসকাশনটা মেনলি যারা এফডিআর স্টাইলে, আমি আজকে টাকাটা ইনভেস্ট করলাম, আমি কিছুদিন বা 3 মাস বা 6 মাসের জন্য, আমি 3 মাস বা 6 মাস পর আমি একটা প্রফিট সহ টাকাটা তুলে নেব, বা আমি অন্য কোনো স্টকে কিনবো। অর্থাৎ আপনাকে সব স্টক যে সব সময় কেনার পারফেক্ট টাইম তা কিন্তু নয়। তো আমি আমার যে কেস স্টাডি আছে যমুনা ওয়েলের ওপরে, 2025 সালে করেছিলাম, আমি সেটার ডাটাটা আজকে আপডেট করলাম, করে এটা একটা ভিডিও করছি এর ওপরে, যাতে আপনি প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনটা আপনি বুঝতে পারেন, যে এটার আসলে প্রভাবটা কি, এবং আসলে এটা লাভজনক কিনা। প্র্যাকটিক্যালি যে আপনাকে আমি দেখাবো এটার ইমপ্লিকেশনটা কি। তো এর আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তারা, তাদের প্রতি অনুরোধ রইল নতুন নতুন ভিডিও এবং কৌশল জানার জন্য। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি চেষ্টা করছি, যারা আপনারা শেয়ার মার্কেটের সাথে ইনভলভ আছেন, তাদেরকে তথ্যবহুল একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেওয়া, যাতে করে আপনার অন্ধকারে ঢিল ছোড়ার চেয়ে আপনি একটু দেখে শুনে ঢিলটা মারলেন আর কি। যদিও মিস হওয়ার চান্স অন্ধকারে থাকলে যতটুকু আছে, এমনি দেখে শুনে মেলে তার চান্স কম আছে মিস হওয়ার, যদিও মিস হতেই পারে। তারপরেও ইনশাল্লাহ আমি যে স্ট্র্যাটেজি আপনাকে দেখাবো, আশা করি এই স্ট্র্যাটেজি ফলো করলে যারা ক্ষুদ্র বিনিয়োগ করে আছেন, এবং যারা একটু সময় নিয়ে ইনভেস্ট করতে চান, সিজনাল, আমি কিনে রাখলাম কিছুদিনের পর আমি সেল করে দেবো, তাদের জন্য এটা ইফেক্টিভ। তো চলুন আমরা দেখি আমার যমুনা ওয়েলের আমার কেস স্টাডিতে কি বলছে, আমি ডাটাটা আপনাদেরকে দেখাই। তো ফার্স্ট আমি আমার সেই আর্টিকেলে যাব, যদি ইংরেজিতে লেখা আছে আমি বাংলায় করে আপনাদেরকে বলবো, যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। তো কোথায় যাবেন আপনি, আমার ক্যাপিটাল ইনসাইট বিডি, এইটা আমার হোম পেজ। যারা এর মধ্যে ভিজিট করেছেন, এইটা দুইটা মার্কেট নিয়ে আমি কাজ করি, ইউএস এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ। তো এখানে যে আপনি এই যে সার্চ বাটন আছে, এখানে এই যে নিচে সার্চ বাটনে ক্লিক করবেন, করার পরে এখানে বাই বাই লিখলে, যে বাই হোল্ড অ্যান্ড সেল স্ট্র্যাটেজি ক্যাপিটাল ইনসাইট বিডি, এটা দিলে পরে আপনার এই আর্টিকেলটা চলে আসলো।
তো এই আর্টিকেলে আপনারা একটু পড়ে নেবেন যারা, আমি এটা আসলে ইচ্ছা করে এটা বাংলায় করি নাই, এটা যাতে সবার জন্য ইয়ে। তো মেন হচ্ছে যে যে আপনি কেন স্টকে ইনভেস্ট করবেন, আপনি একটা ব্যাংকে এফডিআর না করে, এবং করলে কোন স্টকে করবেন, এবং এটার সঠিক সময় কোনটা কেনার, কখন আপনি কিনবেন কখন আপনি বিক্রি করবেন, এই মোমেন্টামটা আপনাকে বুঝতে হবে। তা আমি জাস্ট খালি ফ্যাক্ট দেখাবো, অত বেশি ইয়ের মধ্যে যাব না, থিওরিটিক্যাল আলোচনার মধ্যে আপনাকে দেখাচ্ছি আমি। যমুনা ওয়েলের 2021 থেকে 25 সাল, 1 2 কত মোটামুটি 3 5 5 বছর, এই 5 বছরের এখানে একটা অ্যানালিসিস আছে। তো যমুনা ওয়েলের 2021 সালের ইপিএস ছিল 18 টাকা 24 পয়সা, এবং ক্যাশ ডিভিডেন্ড দিছে 120%। এনএভি ছিল 180 টাকা 84 পয়সা। তার পিই রেশিও ছিল 8 টাকা 90 পয়সা। ডিক্লারেশন অর্থাৎ ডিভিডেন্ড ডিক্লারেশনের কোনো ডেট আমি পাইনি এটার, বিগত দিনের ডাটা যেহেতু। 2022 সালের ইপিএস ছিল 16 টাকা 87 পয়সা, এবং ইপিএসটা দেখেন 18 আর 16 কাছাকাছি। ডিভিডেন্ডও সেম দিয়েছে, 2 বছরে 120%। স্টক ডিভিডেন্ড নাই। এনএভি 189 টাকা। পি রেশিও 10 টাকা 50 পয়সা, এখানে একটু বেড়েছে। ডিক্লারেশন ডেট পাওয়া যায় নাই। 23 সালে যদি দেখি আমরা, 23 সালের ইপিএস বেড়েছে দেখেন, 16 থেকে জাম্প করলো 30 টাকা 87 পয়সাতে ইপিএস। এবং ক্যাশ ডিভিডেন্ড 23 সালে 10% বাড়িয়ে দিয়েছে কোম্পানি, যেহেতু আয় বেড়েছে। আমি বলেছি যে সবসময় একটা কোম্পানি যে আপনাকে ডিভিডেন্ড দেওয়ার তার সক্ষমতা নির্ভর করবে তার আয়ের উপর, আয় না হলে সে ডিভিডেন্ড দিবে কোথা থেকে। এই জন্য কোনো কোম্পানি শেয়ার কেনার আগে তার আয়ের পজিশনটা আপনাকে আগে ফার্স্ট দেখতে হবে, আর এবং তার বিগত দিনের ডিভিডেন্ড দেওয়ার রেকর্ড। তো আমার এখানে কিন্তু ক্যাপিটাল ইনসাইট বিডিতে সব রকম টুলস আছে। আপনি হচ্ছে মেনুতে যদি একটু ব্রাউজ করে দেখেন, আমার এখানে যে স্ক্রিনে মেনু আছে এখানে ওপরের দিকে, আমি আবার দেখা আসি, এই যে এখানে কাস্টমাইজ রিপোর্ট, স্টক অ্যানালিসিস, এই দুইটা মেনু আপনি যদি দেখেন এর মধ্যে অনেক কিছু আছে। আপনি জাস্ট মেনুতে ঢুকবেন, অনেক ডাটা আপনি পেয়ে যাবেন এখানে রেডিমেড, এবং সব অ্যাকুরেট ডাটা। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? 23 সাল পর্যন্ত দেখলাম 30 টাকা 87 পয়সা। 24 সালে 40 টাকা, ইপিএস বেড়েছে আরো 40 টাকা হয়েছে, এবং ডিভিডেন্ডও বেশি দিয়েছে 150%। এনএভি বেড়েছে, যেহেতু আয় বেড়েছে এনএভিও বাড়বে, কারণ ডিভিডেন্ড আয়ের চেয়ে ডিভিডেন্ড কম দিয়েছে, কার যে ওইটুকুর ইফেক্ট যাওয়ার এনএভির উপর পড়বে, তাহলে 228 টাকা 61 পয়সা। পি রেশিও দেখেন কম ছিল, 4 টাকা 37 পয়সা 24 সালে। এবং সরি, 23 সালের ডিভিডেন্ড ডিক্লারেশন করেছিল নভেম্বরের 13 তারিখ। ডিভিডেন্ড কি দিছে না দিছে এটা ডিক্লেয়ার করছে। 24 সালে ডিক্লেয়ার করছে ডিসেম্বরের 2 তারিখ। আচ্ছা, 25 সালে দেখেন 58 টাকা 70 পয়সা, ইপিএস আরো বেড়েছে, এবং 58 সালে ইপিএস ও ডিভিডেন্ডও বেশি দিয়েছে, 150 থেকে 180। এবং এনএভি বেড়েছে আরো বেশি, 274 টাকা 3 পয়সা হয়েছে, এবং পি রেশিও অনেক কম 2025 সালে ছিল। এবং ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে দেখেন 13/11, সেম ডেট, 13/11 সেম ডেট। তার মানে বোঝা যাচ্ছে নভেম্বর থেকে ডিসেম্বর এর মধ্যে যমুনা অয়েল ডিভিডেন্ড ডিক্লেয়ার করে। তাহলে আপনাকে এটাকে অ্যালার্ট থাকতে হবে যে এই এই সময়ের মধ্যে এটা ঘটনা ঘটবে কোম্পানির। কাজেই দেখবেন যে সাধারণত ডিভিডেন্ড ডিক্লারের সময়ের কাছাকাছি যে দেখবেন শেয়ারের দাম বাড়ে। আচ্ছা, বাড়ার পরে দেখবেন যে আবার একটু কমে। আবার যদি ডিভিডেন্ডটা মনোপুত হয়ে যায়, যদি ধরেন যে ভালো ডিভিডেন্ড দিল, বোনাস শেয়ার টিয়ার দিল, তাহলে দাম করে দাম বেড়ে যাবে। আর যদি আশানুরূপ না হয়, ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড যদি একটু কম দেয়, তখন দেখবেন যে দাম কমে যাবে। তো এই জন্য অনেকে আছে যে আপনার ওই পর্যন্ত ডিভিডেন্ড ডিক্লারেশন পর্যন্ত আপনি ওয়েট না করে, যখন দেখতেছেন যে প্রাইসটা উঠতেছে উঠতেছে, তা আপনি আপনার কাঙ্ক্ষিত একটা রেট আপনি দেখতেছেন যে আপনার লাভ হচ্ছে, তো লোভ না করে আপনি ছেড়ে দিলেন। অথবা আপনার শেয়ারের একটা অংশ হয়তো আপনি এক 100 পিস বা 200 পিস বা 1000 পিস আছে, তাহলে আপনি হয়তো 500টা ছেড়ে দিলেন, গ্রাজুয়ালি ছিলেন, তারপরে 400 ছিলেন, 200 ছিলেন, করতে করতে এইভাবে যে একসময় আপলোড করলেন। আর যদি আপনি একটু রিস্ক নিতে চান যে আমি দেখি না ডিভিডেন্ড পর্যন্ত কি হয়, তাহলে আপনি কিছু ডিভিডেন্ডের জন্য রেখে দিলেন। এইটা স্ট্র্যাটেজি আপনাকে বিল্ড আপ করতে হবে। তাহলে আমরা কি দেখলাম এই টেবিল থেকে যে যমুনা ওয়েলের একটা কনসিস্টেন্ট একটা ইয়ে আছে, যদিও 26 সালের এসে দেখছি আমরা 26 সালের 9 মান্থ পর্যন্ত ইপিএস কিন্তু অনেক কম। কারণ এবার 26 সালে যেভাবে হোক প্রাইসের ইয়ের কারণে একটু কম, তো একটু কম হলেও
একেবারে যে অনেক কম তাও কিন্তু না, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে তার পি রেশিও কেমন, সব মিলে ডিসিশনটা নিতে হবে। তো এবার আমরা একটু ইন্টারিয়াম পারফরমেন্সটা দেখি। ফার্স্ট কোয়ার্টারের অর্থাৎ এই 26 সালের, এবারে তো ডিভিডেন্ড হবে 25 সাল, এটা যেহেতু জুনে ক্লোজিং হয়, তাহলে 25 সালে তার ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, আর থার্ড কোয়ার্টার আর ফোর্থ কোয়ার্টার এসে পড়তেছে আপনার 26 সালে। তো এই জন্য আমি এখানে উপরে 25 26 লিখেছি। তাহলে ফার্স্ট কোয়ার্টারে Q1 প্রফিট ছিল 13 টাকা 70 পয়সা ইপিএস, 13 টাকা 70 পয়সা ইপিএস। এবং আপনার যদি দেখেন হাফ ইয়ারলিতে হয়েছে 19 টাকা 63 পয়সা, 13 আর 19, অর্থাৎ হাফ ইয়ারলিতে যে এটা কিন্তু কিউমুলেটিভ, খুব একটা কিন্তু বাড়ে নাই, তারপরে একটু প্লাস হয়েছে, 13 আর 5, 13 আর 6 19 হয়। 9 মান্থে যে 26, অর্থাৎ 9 মান্থ পর্যন্ত ইপিএস হলো 26, কিন্তু এর আগের ইপিএস যদি আপনি দেখেন, তাহলে এখানে 23 সালের গোটা বছরের ইপিএস ছিল এক বছরে 30 টাকা 87 পয়সা, 24-এ ছিল 40, 25-এ ছিল 58 70। তার মানে আমরা বুঝতে পারছি অনুমান যে 26-এ এসে এই এত দূর যাবে না, 58.70 পর্যন্ত যাবে না, যেহেতু 9 মান্থে হয়ে আছে আপনার 26 টাকা 57 পয়সা। কাজেই এখানে কতটুকু আর বাড়তে পারে, আমরা ধরে নিতে পারি 40-এর কাছাকাছি বা 40 প্লাস হতে পারে। এমন হতে পারে যে হয়তো এই 3 মাসে অনেক ভালো প্রফিট করছে, ঠিক আমি জানি না কি অবস্থা। আপনারা যারা আরো বেশি খোঁজ খবর রাখেন, বিনিয়োগ করার আগে অনেকেই আছেন আমার চেয়ে অ্যানালিস্টে ভালো এবং দক্ষতায় ভালো, আমি আমার যোগ্যতাটাকে আমি করতেছি না, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটুকু বুঝছি সেটুকু আপনাদেরকে হাইলাইট করে এখানে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা, এবং যমুনা ওয়েলের আমরা জানি যে এটা ফুয়েল এবং সেক্টরের। তাহলে আমরা এটা দেখলাম যে এই 3 মাসে তার পজিশনটা কি। এবং আরেকটু যদি দেখি আমরা, যে এবার যে কেন আপনি এটাতে ইনভেস্ট করলে, কখন ইনভেস্ট করলে আপনার লাভটা হবে, এবং এফডিআর এর চেয়ে আপনার ব্যাংকে রাখার চেয়ে আপনি মোটামুটি নিরাপদেই বলতে পারেন আপনি প্রফিট করে বের হয়ে আসতে পারবেন। যেমন এখানে দেখেন, আমি একটু দেখাচ্ছি এই চার্টটায়। যমুনা ওয়েলের অ্যাভারেজ যদি আমি দেখেছি জানুয়ারি মাসের দিকে তার দামটা কম থাকে। তাহলে এখানে আমি নিচে আরো টেবিল আছে, আমি দেখাবো। তো 23 সালের জানুয়ারি মাসে তার দাম ছিল, এভারেজ প্রাইস জানুয়ারি মাসের 167 টাকা 42 পয়সা। এবং আগস্টে, এটা যদি জানুয়ারিতে কিনেন, আপনি কিনে আগস্ট, মোটামুটি 8 মাস বা 7 মাস যদি ধরে রাখেন, তাহলে আপনার আপনি বিক্রি করতে পারবেন 177 টাকা 90 পয়সা, এভারেজ সেল প্রাইস ধরলাম আমি, কিন্তু যদিও হাই আরো উঠে, কিন্তু 180 83 90 এরকম উঠে যায়। তা আমি ধরে নিলাম এভারেজ সেল প্রাইস আগস্টে, অর্থাৎ আপনি জানুয়ারি এভারেজ প্রাইসে কিনবেন, আগস্টে এভারেজ প্রাইসে যদি আপনি বেচেন, তাহলে 23 সালে যারা এই কাজটা করেছিল, জানুয়ারিতে কিনে আগস্টে সেল করেছে, তারা গেন করছে 10 টাকা 50 পয়সা শেয়ার প্রতি আর কি। এটার থেকে এটা বিয়োগ করলে, আর রিটার্ন যদি করেন, তাহলে কত আয় করছে, 6.27% আয় করছে, মানে কেনার দাম থেকে হচ্ছে। কয়তদিন ধরেছিল, 210 দিন, আমি ধরে নিলাম 210 দিন ধরেছিল, 210 দিন। আর শেয়ারটা আমি জানুয়ারিতে কিনে জানুয়ারির 1 তারিখে কিনলে, যদি আমি কিনি, তাহলে আমি যদি 210 দিন পরে আমি সেল করে দিই, তাহলে কি ঘটনা ঘটে। এবং প্রতি বছরের এটা আমি একই ধরনের স্ট্যাটিস্টিক্স দেখাইছি যাতে কনসিস্টেন্ট থাকে। তাহলে দেখা যাচ্ছে যে 2000, এটা হলো কোন সালের, 23 সালের। তাহলে 23 সালে যদি 210 দিন ধরে রাখে, জানুয়ারিতে কেনার পরে আগস্টে এসে সেল করে, তাহলে এভারেজ অ্যানুয়ালাইজ রিটার্ন হবে 10 টাকা 90 পয়সা। এবং 23 সালের অ্যাভারেজ এফডিআর রেট তখন অনেক কম ছিল, 4.5%। তাহলে আপনার এক্সেস রিটার্ন, অর্থাৎ 6.40% আপনি এফডিআর এ রাখার চেয়ে ওই এই জানুয়ারি থেকে আগস্ট, 8 মাস বা 7 মাস, 7 মাস যদি আপনি যমুনা অয়েল কিনে রাখেন, মানে কথার কথা আমি বলতেছি, কেউ যদি কিনে রাখে, এখন কিনলে যে লাভ হয় ব্যাপারটা এরকম না, আমি আপনাকে অতীতের স্ট্যাটিস্টিক দেখাচ্ছি। এরকম অনেক শেয়ারই আছে যে এই ছকের মধ্যে পড়বে, আমার ইনডেপথ অ্যানালিসিস আছে কোন স্টক কখন, এমনি একটা মডিউল দেওয়া আছে আমার, 52 উইক হাই 50 উইক লো। আপনারা দেখবেন যে এটা দেখে আপনি বুঝতে পারেন কোন শেয়ারটা বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইস যাচ্ছে। কিন্তু যদি আপনি বিগত বছরের সাথে তুলনা করতে চান, পেছনের আরো ডাটার সাথে, এইগুলো আমি এখনো পাবলিকলি দেই নাই, এগুলা আসলে এটা আমার কাছে আছে, এই সিক্রেট কিছু অ্যানালিসিস আছে। ভবিষ্যতে আমার প্ল্যান আছে, যারা একটু অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন চান, আপনারা আরো অ্যানালিসিস চান,
তাহলে আমি একটা মান্থলি একটা সাবস্ক্রিপশন, একটা টোকেন মানি, নট ভেরি বিগ অ্যামাউন্ট। আপনি এত টাকার ব্যবসা করছেন, আপনি মাসে 50 টাকা বা 60 টাকা বা 100 টাকা খরচ করতে পারবেন না, এটা আমার মনে হয় না। যদি আপনি প্রিমিয়াম সার্ভিস চান, এটা পরে আপাতত আপনি আমার এভারেজ যে সরি ফ্রি যে টুলস গুলো আছে এগুলো ব্যবহার করে দেখেন, যেটাতে আপনার আসলে আপনার পারপাস সার্ভ হচ্ছে কিনা। এবং অ্যাডভান্স লেভেলের কিছু ইনডেপথ কিছু অ্যানালিসিস আছে আমার কাছে, সেগুলো আমি পাবলিকলি অ্যাভেলেবল করি নাই, এটা আমার কাছে সিক্রেটলি আছে। তো আমি যেটা বুঝালাম যে তাহলে 23 সালে 6.40% লাভ হবে যদি আপনি এফডিআর না রেখে আপনি যমুনা ওয়েল জানুয়ারিতে কিনে আগস্টে বেচেন। 24 সালের হিসাবে একইভাবে এখানে দেওয়া আছে দাম এভারেজ। জানুয়ারি মাসে এভারেজ প্রাইস হচ্ছে 170 টাকা, আর আগস্টের এভারেজ প্রাইস 189 টাকা। এতে আপনার লাভ হয় 18 টাকা 79 পয়সা শেয়ার প্রতি। এবং যদি আপনি রিটার্ন হিসাব করেন 210 দিনের, তাহলে 11%। আর যদি বাৎসরিক ওইটাকে অ্যানুয়ালাইজ কনভার্ট করেন তাহলে 19.17%। তাহলে এফডিআর এর রেট ছিল 24 সালে একটু বেশি, 10%। সেই হিসাবে আপনার রিটার্ন আসে 9.17% এক্সেস রিটার্ন। এফডিআর এ না রাখলে আপনি যদি যমুনা অয়েল কিনেন জানুয়ারিতে এবং আগস্টে এসে সেল করে দেন, 9.17% এক্সেস। ঠিক একইভাবে 25 সালেও দেখছি আমরা অ্যাভারেজ প্রাইস 172 জানুয়ারিতে, এবং আগস্টে 190 টাকা, 17 টাকা প্লাস। এবং অ্যানুয়ালাইজ রিটার্ন 17.88%। আপনার এক্সেস রিটার্ন হচ্ছে 11.38%। এক্সেস রিটার্ন পাবেন আপনি এফডিআর এর চেয়ে। এফডিআর এর রেট ছিল 6.5% 2025 সালে। 26 সালের কথা যারা বলছি আমি, এই এই বছরের যারা জানুয়ারিতে কিনেছেন, তখন জানুয়ারিতে প্রাইস ছিল 170 টাকা 23 পয়সা, আগস্টে এখন 183 টাকা 43 পয়সা, অর্থাৎ 13 টাকা 20 পয়সা প্লাস। আপনার এক্সেস রিটার্ন এই সময় সেল করলে পাবেন আপনি 4.97, অর্থাৎ এফডিআর এর রেট 8.5% আমি ধরছি, কিন্তু আপনার 8.5% বাদ দিল আপনার, অর্থাৎ আপনার অ্যানুয়ালাইজ রিটার্ন 13.47%। আপনার 4.97 মানে 5%, আপনি এফডিআর এ রাখার চেয়ে আপনি 5% আপনি এক্সেস এক্সেস আর্ন করতে পারবেন শেয়ার মার্কেটে বিনিয়োগ করে। তো এইখানে একটা সামারি দেওয়া আছে যে 19.17% অ্যানুয়ালাইজ রিটার্ন 2024 সালে, এটা বেস্ট ইয়ার ছিল। লোয়েস্ট 2023 সালে ছিল 10.90 অ্যানুয়ালাইজ রিটার্ন। 25 সালে ছিল 11.38। এবং 210 দিনের অ্যানালিসিস কনসিডার ইয়া। এবং নিচে আর একটা টেবিল দেওয়া আছে, ইয়ারলি অ্যাভারেজ লো অ্যান্ড হাই ক্লোজ প্রাইস। এইখানে প্রতি বছরের কোন মাসটাতে সবচেয়ে আপনার হচ্ছে লো প্রাইস ছিল বছরের মধ্যে, এবং তার ক্লোজ প্রাইস ওই মাসের লাস্ট ক্লোজ প্রাইস লাস্ট দিনের, এবং এভারেজ প্রাইস কত ছিল, এই তিনটা ফিগার আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা 22 সালের ডিসেম্বরে, এটা ওই জানুয়ারি ডিসেম্বর যেহেতু কাছাকাছি, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি কাছাকাছি, এই এই পিরিয়ডে 22 সালে ছিল 169 টাকা ক্লোজ প্রাইস মাসের শেষে, জানুয়ারি নভেম্বর মাসে। ওই নভেম্বর মাসটা ছিল 22 সালে হচ্ছে মিনিমাম সর্বনিম্ন প্রাইস, এবং এভারেজ প্রাইস ছিল 168 টাকা 3 পয়সা। আর ওই বছর ডিসেম্বরে ছিল সবচেয়ে হাইয়েস্ট দাম, ক্লোজ প্রাইস ছিল ওই ডিসেম্বরের শেষে 167.30, এবং এভারেজ প্রাইস 171 টাকা 32 পয়সা। এবং স্প্রেড ছিল, অর্থাৎ লো থেকে হাই ডিফারেন্স ছিল 3.29 প্লাস। 23 সালে জানুয়ারিতে ছিল 170 টাকা ক্লোজ প্রাইস মাসের শেষে, জানুয়ারি মাসের শেষ দিন। জানুয়ারি মাসটা ছিল 23 সালে সর্বনিম্ন প্রাইস। জানুয়ারির 23 সালের গোটা বছরের মধ্যে জানুয়ারিতে তো সর্বনিম্ন, আর এপ্রিলে ছিল সর্বোচ্চ 182 টাকা 90 পয়সা। আচ্ছা, 24 সালে জানুয়ারিতে ছিল সর্বনিম্ন 169 টাকা 90 পয়সা, এভারেজ প্রাইস 170 টাকা, এবং আগস্টে সবচেয়ে বেশি ছিল 194 টাকা 30 পয়সা। 25 সালে মেতে ছিল সর্বনিম্ন 171 টাকা 80 পয়সা, এবং এভারেজ ছিল 172 টাকা 9 পয়সা, এবং আগস্টে 191 টাকা 10 পয়সা। 26 সালে মেতে সর্বনিম্ন ছিল 168 টাকা 50 পয়সা, অ্যাভারেজ ভ্যালু 167 টাকা 72 পয়সা ওই মাসের। এবং জুলাইয়ে, যেহেতু এখনো আগস্টের ডাটা আমি দিই নাই, এটা জুলাই সর্বোচ্চ 182 টাকা 40 পয়সা। আগস্টের যেহেতু ভাঙতি মাস, আমি জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত অ্যাকচুয়ালি ফিগারটা নিয়েছি 26 সালের। তাহলে এভারেজ ভ্যালু 183 টাকা 43 পয়সা এই জুলাই মাসের, এবং প্লাস হয়েছে 15 টাকা 71 পয়সা।
লোয়েস্ট এভারেজ প্রাইস তাহলে 167 টাকা 42 পয়সা, এটা 23 সালে ছিল। হাইয়েস্ট প্রাইস 190 টাকা 6 পয়সা, এটা 25 সালের আগস্টে ছিল। লার্জেস্ট স্প্রেড ছিল 2024 সালের জানুয়ারি টু আগস্ট। এবং মোস্ট 25 সালেও ব্যালেন্স পারফরমেন্স আছে। এবং যদি আপনি গ্রাফ দেখেন এট এ গ্ল্যান্স, আমরা যদি দেখি গ্রাফটা এখানে এই যে বছর, 4টা বছরের এখানে কিন্তু ডাটা আছে। এই 4টা গ্রাফ 4টা বছরের। এই যে এই গাছ, এই যে এই জুলাই যেটা সোজাসুজি দেখতেছেন এখানে, জুলাইয়ের মাথার কাছে যা শেষ হচ্ছে, এটা এই যে আমি কারসার ধরে রাখছি, এটা হলো জুলাই। এই যে এই হলুদটা, যেটাতে এই যে মিনিমাম একদম মে মাসে এসে দাম কম ছিল, এখন বাড়তেছে। এবং বৃদ্ধির ট্রেন্ডটা খেয়াল করে দেখেন, এই আগস্ট জুলাই, জুন জুলাই আগস্ট, এই সময় দেখেন প্রতি বছরই বেড়েছে, প্রতি বছরই বেড়েছে। এবং এই কার্ডটা দেখেন, জানুয়ারি মাসের দিকে প্রায় অলমোস্ট সব বছরেই কম ছিল দাম। তার মানে আপনার পারফেক্ট টাইম হচ্ছে কেনার, যদি আপনি যমুনা অয়েলের প্রেক্ষাপটে বলতেছি, আমি অন্যগুলোর কথা বলতেছি না। এটা যদিও শিফট হচ্ছে মাঝে মধ্যে, কিন্তু আমরা ইন জেনারেলি দেখতেছি যে জানুয়ারি মাসের দিকে আপনার এভারেজ প্রাইস কম থাকে এই যমুনা অয়েলের। এবং আগস্টের দিকে এভারেজ প্রাইস বেশি থাকে, জুলাই আগস্ট। তো এই ছিল আলোচনা। আমি আলোচনা শেষ করার আগে আমি শুধু গ্রাফ, স্কয়ার ফার্মার একটা গ্রাফ দেখাবো, যাতে করে আপনি এটা যে অন্য কোম্পানির ক্ষেত্রেও প্রযোজ্য, আমি এটা বোঝানোর জন্য আমি এখন একটু এই স্ক্রিন থেকে যাচ্ছি। আমি আর একটা স্ক্রিনে দেখাচ্ছি। আপনি এখন স্কয়ার ফার্মার গ্রাফটা যদি আপনি দেখেন, স্কয়ার ফার্মার গ্রাফটা এখানেও দেখেন মোটামুটি একই চিত্র। এই সময়ে দেখেন মে মাসের দিকে সাধারণত এর দাম কম থাকে, সব বছরেরই দেখেন এই মেয়ের দিকে এসে দাম কম। যদিও জুনের দিকেও কম, মে জুন এই 2 মাসের দিকে দামটা কম থাকে স্কয়ার ফার্মার। আবার এদিকে যা কম থাকে আপনার ডিসেম্বরের দিকে, এদিকে যা ডিসেম্বরের দিকে কম থাকে। আপনার মোটামুটি আগস্ট সেপ্টেম্বর এই পিরিয়ডটাতে দাম বেশি থাকে। কারণ এই কোম্পানিগুলো মোটামুটি দেখেন এদের ডিভিডেন্ড গুলো দেয় এরা, তাদের ডিভিডেন্ডের যদি ডেট গুলো খেয়াল করেন, তাদের ডিক্লারেশন কবে হয় প্রফিট, তাদের মোটামুটি ডিভিডেন্ডের, এটাও কিন্তু এই জন্য আপনার নিউজগুলো দেখার দরকার আছে। তো আমার যে আছে নিউজ পোর্টাল আছে, এইখানে ওইখানে কিন্তু আপনি ইজিলি ফিল্টার করা নিউজ থাকে, আপনি দেখতে পারবেন ওইখানে ইজিলি কোন কোম্পানি কোন সময় দেয়। যদিও ঢাকা স্টক এক্সচেঞ্জের থেকে আমার ওগুলো নেওয়া, কিন্তু ঢাকা এক্সচেঞ্জ অনেক নিউজের মধ্যে আপনাকে খুঁজে পাওয়া অনেক সময় ডিফিকাল্ট, যদিও ওখানেও আছে কোড হিসাবে, আপনি কোড দিয়ে ট্রেডিং কোড দিয়েও দেখতে পারেন। কিন্তু ওই ওভারঅল আপনাকে দেখতে হবে। তাহলে এই ছিল আলোচনা এই পর্বের, যে আমি বোঝানোর চেষ্টা করলাম যে সঠিকভাবে যদি আপনি বিনিয়োগ করতে পারেন, বুঝে শুনে সঠিক শেয়ারটা কিনতে পারেন তার আয় দেখে, তাহলে আশা করা যায় যে আপনি ইনশাল্লাহ অবশ্যই প্রফিট করবেন আপনি। কিন্তু এটা এই স্ট্র্যাটেজিটা হলো যেটার কথা বললাম, এটা মোমেন্টাম না, এটা অ্যাকচুয়ালি বাই হোল্ড অ্যান্ড সেল স্ট্র্যাটেজি। আপনি কিনবেন, উপযুক্ত সময়ে কিছুদিন ধরে রাখবেন, তারপরে সেল করে দেবেন। তা আপনার আশা করি আমার এই আলোচনা আপনাদের কাজে লাগবে। আমি এই ভিডিওর শেষে ওই অ্যানালিসিসের যেটা আমার আর্টিকেল আছে, সেটার লিঙ্কটা আমি পেজটা দিয়ে দেবো এখানে। আর আমার যে অন্যান্য টুলস আছে, এখানে কিন্তু আপনি সহজেই এই প্রাইস গ্রাফ দেখে আপনি কোন ওখানে কিন্তু দেখতে পাবেন যে ইন্ডেক্সের সাথে গ্রাফের কি আপনার রেঞ্জ আছে। আপনি দেখে ওখান থেকে আপনি অ্যানালিসিস গুলো করতে পারবেন। আমার 52 উইক হাই লো পেজ আছে, ডেডিকেটেড পেজ আছে। তারপরে আপনার শেয়ার হোল্ডিং পরিবর্তনের কি স্পেসিফিক একটা শেয়ারের পারফরমেন্স কেমন, রিস্ক ফ্যাক্টর কি আছে, তার আপনি ভ্যার ক্যালকুলেশন, ওখানে যা কোন স্টকটা বেশি রিস্কি, কোনটা কম রিস্কি, ওগুলো কিন্তু ওখানে দেখতে পাবেন। তো যারা আমার চ্যানেলটা বাই দিস টাইম সাবস্ক্রাইব করেছেন, আবারও অনেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যারা এখনো করেন নাই, আপনারা আশা করি করবেন নতুন নতুন ভিডিও এবং অ্যানালিসিস পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে, অন্য শেয়ার মার্কেটের অন্য কোনো অ্যাঙ্গেলে, আরো যে ফ্যাক্টরগুলো আছে আলোচনা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। হোপ ফর দ্য বেস্ট।